লেজাগুলো ভাজা রেখে কোনো কিছু না ইগনোর করা উচিত না, তাও জন্মমৃত্যু কেউ বলে বলতে পারে না। আর এখানে নাকি জ্যোতিষ ছিল, আর সতর্ক বলে লাভ নেই, তারও নিয়তি যেটা লেখা আছে। সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি। সকাল 6টা থেকে 6:30টার মধ্যে রোদের আলোটা এই যে আমার ঝুল বারান্দায় যে গাছগুলো আছে তার মধ্যে পড়ে। তারপর যে একটু বেলা হয়ে যায়, সূর্য যে মাথার দিকে উপরের দিকে উঠে যায়, তখন আর এই গাছগুলোতে কোনো রোদের আলো পড়ে না। দেখে তো বুঝতেই পারছো কি দারুণ, একেবারে পাতাগুলো সবুজ চকচক করছে সূর্যের আলোতে। ড্রাইভার ভাইটাকে চাবি দিলাম, সে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ভাবলাম আর বিছানায় শোবো না, শুলেই তো যদি ঘুমিয়ে পড়ি বা মোবাইলটা নাড়াচাড়া করি, ঘুম তো আমার খুবই কম, কিন্তু মোবাইলটা নাড়াচাড়া করতে করতে বেলা হয়ে যাবে। যাবো একটু ছাদে। গতকাল যেভাবে দেখে এসেছি মাটি ঠাটি সব ছড়িয়ে রয়েছে, তাই একটু এদিকে কাজটা সেরে যায়। বেল ফুল গাছে বেল ফুল ফুটলে এক দিদিভাই বলেছে সেই ডালটাকে কেটে দিতে, সেখান দিয়ে নাকি নতুন পাতা গজাবে। তাই হাতে সময় যখন আছে ডালগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে দিলাম। বাবা গো, সকাল 6:30টায় কি রোদ, দেখো কি রোদের তাপ সকাল 6:30টায়। এই যে বৃষ্টিতে মাটিগুলো ধুয়ে গেছে না, এই যে, তা ভাবলাম ঝাড় দিয়ে দিই একটু। কোথাও কোথাও মাটিগুলি ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে উঠে যাচ্ছে, আবার কোনো কোনো সাইডে মাটিগুলি শুকিয়ে ফ্লোরের মধ্যে লেগে রয়েছে। তাই এই যে ছোট হাতল বেলচার মতো, এটা দিয়ে ঘষে ঘষে মাটিগুলো তুললাম। এবার এগুলো গাছের গোড়ায় দিয়ে দিলাম। আজকে একটা জবা ফুটেছে। প্রথম ভাবলাম অল্পই মাটি হবে, কিন্তু যত ঝাড় দিচ্ছি তত যেন বেড়ে যাচ্ছে। আসলে ফ্লোরের মধ্যে লেগে রয়েছে, আর তারপর তো বেলচা দিয়ে দিয়ে এরকম করে দেখো এখন কত পরিমাণে মাটি। আর এটাও ভাবছি আমার প্রত্যেকটা টবে তো মাটি রয়েছে, তাহলে এই মাটিগুলো কোথা থেকে আসলো? না, মাটিগুলো নষ্ট করিনি, গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর এই যে এনারা তো সুযোগ পেলেই বিন বিন করে উঠে পড়ে, দেখো আগাছাগুলো। কি রোদ, সকাল সকালই অনেকটা মাটি ঝাড় দিয়ে তুলতে পারলাম। এদিকটা বেশ সুন্দর ছায়া আর হাওয়া। বাবারে, একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলে আবার শুরু করে দিলাম কাজ। যেই গাছগুলো যত্ন করব সেগুলো হবে না। দেখো জঙ্গল গাছ কি সুন্দর হয়ে রয়েছে। একটা ধারালো নাইফ নিয়ে আসলে না ভালো হতো। এইখানে এমনভাবে দুব্বা গাছগুলো উঠেছে। ও আরেকটা কথা, এর মধ্যে না একটা ডালিম গাছও ছিল, আর আমি শুনেছি ডালিম গাছ নাকি বাড়িতে রাখতে নেই। আমাকে কমেন্ট করো তো, আমি ডালিম গাছের ডালটা ভেঙে দিয়েছি, গোড়াটা রয়েছে এর মধ্যে। যদি রাখতে না হয় তাহলে আমি ওই গাছটাকে একদম গোড়া থেকে তুলে দেবো। শুনেছি আমি অনেকের মুখে যে ডালিম গাছ বাড়ির মধ্যে রাখতে নেই। ওটা যে কিভাবে হয়েছে জানি না। ওই যে বলি না তোমাদের, যেগুলোকে যত্ন করি সেগুলো হয় না। আর এত শক্ত দুব্বো কি বলবো, মাটি ভেজা ছিল, তাও টেনে টুনে হাত দিয়ে আমি তুলেছি। বালতির মধ্যে ভরে নিচ্ছি। নিচে যখন কয়েকটা গাছের গোড়া শুকিয়ে গেছে, কালকে বৃষ্টি হয়নি তো, তাই একটু জল দিয়েই যাই। এই যে লোটা কম্বল গুটিয়ে
নিয়ে আসছে নিচে। ওই যে দুব্বো ঘাসগুলো সমস্তগুলো বালতিতে ভরে নিয়ে আসলাম। দরজা খুললাম, ছেলে বাবা দুজনেই তো ঘুমাচ্ছে। তারপর আমি বাসি ঘর দুয়ার ঝাঁট দিয়ে বাসন টাসনগুলো মেজে মোবাইলটা চার্জে বসিয়েছিলাম তখন, সেগুলো তোমাদের শেয়ার করতে পারলাম না। তারপরে এই দেখো ব্রাশ নিয়ে বসে পড়লাম যে না, আমি বরঞ্চ স্নানটা করে পুজোটা দিয়ে নিই। আর কিছু প্রত্যেক দিন স্নানের সময় তো আমি তোমাদের তো বলি যে কিছু কেচে দিই, আবার কিছুটা থাকলে পরে বেলাতে কেচে দিই। তা আজকে যে কটা ছিল কাচলাম, আবার পরে বেলাতেও কাচতে হয়ে। মিঠু কি অবস্থা, গতকাল আম দিয়েছি, পাকা আমের আটি খেয়ে খেয়ে সেই ওই ঘরে গেছি, দেখি কি বিচ্ছিরি গ্যাস হয়ে গেছে। তারপরে মিঠুকে একেবারে হলুদ দিয়ে স্নান করিয়ে ওরা একেবারে বাটি বুটি সমস্ত পরিষ্কার, চুপ করে বসে আছে। আমি এখন পুজোটা দিয়ে নিই, তারপর একটু চা খেতে হবে। আর বাজে 8:05, পুজো দেওয়া হয়ে যাবে, মানে এ উঠতে উঠতে আমার পুজো দেওয়া হয়ে যাবে। সকালে সিঁদুরটা পরে নিই, পামটাও ছাড়তে না, ওঠেনি। হ্যাঁ ডাকছি, দান এই যে ওই দোকানে কে এসছে, কি নেবে, আমি ঠাকুর ঘরে গেলাম। আজকেও বাবাকে একটা নতুন ধুতি পরাবো, অনেক ধুতি জমে গেছে, আবার তো বাৎসরিক পুজো, আবার ধুতি, এত ধুতি দিয়ে কি করবে বাবা। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। আরেকটা কথা, আমি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তা অনেক দিদিভাই আমাকে অনেক রকমভাবে অ্যাডভাইস দেয়, তাই তাদের উদ্দেশ্যে বলছি যে বাবার যে পুরনো ধুতিগুলো আমি কি করব, সেগুলো মানে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি, সেগুলো যে কাউকে দেব না কি করব সেটাই আমি ভেবে পাই না। কর্তামশা উঠে মুখ ব্রাশ করে বসে রয়েছে, আর ইন্ডাকশানটা দেখে আজকে অর্ডার করব, দেখছি দাম বুঝি, বেশি দাম হলে এখন না, যদি কম বাজেটের মধ্যে পাই তবেই অর্ডার করব। ইন্ডাকশানে চা করে অভ্যাস, গ্যাসের সামনে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে চা যেন ফুটছে না, ঠিক ফুটেছে, সময় মতো তো ঠিক ফুটবেই। আসলে কি, মানুষ অভ্যাসের দাস, যে মানে যখন যে জিনিসটা ব্যবহার করি সেই অভ্যাসই আমাদের হয়ে যায়। দেখো এখন যে ইন্ডাকশন নেই, মানে দুদিন ধরে যে কাজ করছে না ইন্ডাকশনটা, তাতে কি চা হচ্ছে না, ভাত ডাল রান্না হচ্ছে না? কিন্তু না, আমাদের মানে মনে হয় কি এই পদ্মার কালারে আমার মুখ পিঙ্ক লাগে, তোমার মুখ দেখি, তোমাকেও পিঙ্ক পিঙ্ক লাগছে। তোমাদের মধ্যে অনেকে বলবে যে এই চা খাওয়ার দৃশ্যটা প্রত্যেক দিন দুজনে খাচ্ছে, কি ভিডিও দেখায়। না গো, এগুলো না থাক না, ভিডিও করে রেখে দিই, বলা যায় না মানুষের কথা। আজকে এমন একটা ঘটনা শুনলাম, সত্যি অবাক হয়ে গেছি। তাই এই যে ক্যামেরাবন্দি যেগুলো আছে সেগুলো তো আর মুছে যাবে না, মানুষ থাকে আর না থাকে সেগুলো কিন্তু ক্যামেরাবন্দি থাকবে। আর বেশি বললাম না, খারাপ লাগে বলতে। চলো কাজগুলো শেষ করি, তারপর তোমাদের বলবো ঘটনাটা কি। ছেলে যখন ঘুম থেকে উঠলো, কতবার বললাম বাবু কি খাবি, কে কার কথা শোনে, ওমা এত সকাল সকাল খাবো না, খালি মুখে কি করে যে গিয়ে বসে কে জানে, সেই 10টা 10:30টায় গিয়ে আবার জিজ্ঞাসা করতে হবে কি খাবে। তোমাদের বললাম না যে টেবিল ম্যাটগুলো আমি এই যে ফ্রিজের এখানে পেতে দিয়েছি, তাহলে এই কাজগুলো একটু কম নোংরা হবে।
ম্যাগিটা আমাকে পরেই করতে হবে, ছেলের জন্য টিফিন। গ্যাস সিলিন্ডার নেই। আসলে সিলিন্ডারটা কি হয়েছে জানো তো, 3 তলার ভাইটা এসে বলল, দিদি আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, অর্ধেক রান্না হয়েছে। আর ওদের গ্যাস তো মানে যে গ্যাসওয়ালা দাদাটাকে ফোন করি, তাকে ফোন করলাম, সে বলল 10টার আগে আসবে না। তা আমি বললাম তোদের অর্ধেক যখন রান্না হয়ে গেছে, তার মধ্যে ওর ওয়াইফ আবার নাইট ডিউটিতে গেছে, এসে খাবে, তা কতক্ষণ বসে থাকবে। তারপরে বললাম আমার গ্যাসটা তুলে নিয়ে যা, গিয়ে রান্নাটা করে নে। তা ওরা রান্না করছে, ওদের রান্না মানে শেষ হলেই আমার সিলিন্ডারটা দিয়ে যাবে। আর গ্যাসটা চলে এসেছিলো, মানে ওরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পর ওদের গ্যাসটা চলে এসেছিলো। গ্যাসটা যদি তখন না দিতাম, রান্না করতে করতে ওদের কত বেলা হতো। আর ওর ওয়াইফটা নাইট করে এসে তারপর কত খাটনি করতো। একটু যতই ভাড়া থাকুক, সুবিধা অসুবিধা ওরা আমাকে দেখবে, আমি ওদের দেখব, এভাবেই আমার বাড়িতে চলছে। কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে কোনো ভাড়াটেকে দেখাই না। হ্যাঁ, গলুদের ব্যাপারটা ছিল আলাদা, কিন্তু ওই যে ছেলেরা মেয়েরা থাকে যে বাড়িতে, আমি ওদের দেখাই না, কেননা ভালো লাগে না। ওই আমার ভিডিও, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন ঠিক আছে, তার মধ্যে ভাড়াটেরা আজ আসে কাল থাকবে না, একটু ঠিক আছে একটু আধটু, কিন্তু ওই যে রোজ ধরা বাঁধা বাড়িতে ভাড়াটে থাকে বলে তাদের সঙ্গে গল্প করা, তাদের দেখানো না। কিন্তু তাই বলে ভেবো না যে আমি তাদের সঙ্গে গল্প করি না, তাদের সঙ্গে সুযোগ পেলেই। ছেলে ডিম পোচটা খেলো না, ওর বাবাকে দিয়ে দিল, বলে না আমি ডিম খাবো না, আমার ভালো লাগছে না। তো ওই ডিমটা ফাটাইনি বলে, নাহলে তো ফাটালে কি হতো। ভাতটা বসিয়ে দিলাম। নিচে গেছিলাম বাবুকে ম্যাগি দিতে, তারপরে মায়েদের ফ্রিজ থেকে মানে যাওয়ার সময় বলে গেছিলো যে রিতা ফ্রিজে কিছু সবজি আছে, শুকিয়ে যাচ্ছে। তা দেখলাম সজনের ডাঁটা। ওরে বাবা, সজনের ডাঁটা আমাদেরও খুব ভালো খায়, তবে না মাছের ঝোলে দিলে খায় না। তা দেখলাম সজনের ডাঁটা, একটু পটল, ঝিঙে এগুলো শুকিয়ে যাচ্ছে। আর মুন্ডু ঘুরিয়ে ঘুরিয়ে খালি দেখছি ভাতের জল না গ্যাসের ওপর পড়ে। তিতো তরকারি করব। আর এই দেখো উচ্ছেটা একটু নুন মাখিয়ে নিলাম। ডাল সেদ্ধ তো ছিল, ফ্রিজে বের করে নিলাম। ভাতটাও আমার হয়ে গেছে। রসগোল্লার পায়েস, রস চারা, এই মুড়ি দিয়ে এখন এই দিয়ে খাবে আজকে। দই চিড়া দেখো কতটা মুড়ি, মিষ্টি না দেখো, খাও, জল ঠান্ডা জল নেবো। এখন দেখো সিলভারের বাসনগুলো কিন্তু ব্যবহার করছি। ইন্ডাকশানে স্টিল ব্যবহার করতাম বলে গ্যাসে আবার স্টিল বসালে না একেবারে সাথে সাথে গরম হয়ে যায়, তারপরে পুড়ে যাওয়ার ভয় থাকে আর ফেটে যাওয়ার ভয় থাকে স্টিলের বাসনগুলো। ভালো স্টিল হলে ফাটে না। তা ভাবলাম যে সিলভারের এই বাসনগুলো সত্যি অনেক পুরনো বাসন তবুও। আর জানো আমাদের ঠাকুমা যে ছিল, ঠাকুমার একটা সিলভারের থালা ছিল, এরকম সাইডটা উঁচু, ঠাকুমার ধরা বাঁধা ওই থালাতে খেত। আর ঠাকুমার একটা ছিল, দিদিমার একটা ছিল, জানি না থালাগুলো কোথায় আছে, কোনো সময় যদি খুঁজে পাই তোমাদের দেখাবো। একদম ছোট্ট মতো, আর আম দিয়ে টক ডাল হয়ে গেল। আর এই পুরনো কড়াইটার মধ্যে একটু উচ্ছেটাও ভেজে নিলাম। আর এই কড়াইটায় আবার বসাবো। ওই কড়াইটা দেখতে এরকম হলে কি হবে, ভাজাভুজি একটু ভালোই হয়। তিতোর মধ্যে না একটু লঙ্কা দিলে কিন্তু বেশ ভালোই লাগে। এই একটা ছোটোবেলা কবিতা পড়েছিলাম, ছি 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 রানী রাজ্যে থেকে নিয়ে পরমান্ন রেড়ে বলে, ফ্যান ফেলবো নি শুক্তনিতে ঝাল দিয়েছে, অম্বলেতে ঘি শুক্তনিতে ঝাল দিয়েছে। তাই তিতো করতে গেলে, তিতো তো উচ্ছে মানে শুক্তোতে করে, শুক্তো করতে তিতো লাগে, যখনই উচ্ছেতে ঝাল দিই ছোটোবেলা সেই কবিতাটা মনে পড়ে যায়। এটা ঢেকে রেখে যাই, গিয়ে দেখি কি বাজার আসলো। ছোট চারাপোনা মাছ এনেছে, যেটা আমাদের ঘরে খুব একটা আনে না, আর আমাদের ঘরে খুব একটা পছন্দও করে না, কিন্তু পাইনি বলে নিয়ে এসেছে। খাবে না, গতকালের একটু চিকেনও রয়েছে, চিংড়ি মাছ দিয়ে
ছেলের জন্য একটু মালাইকারির মতো করে দেবো। আর এই লঙ্কাগুলো ধুয়ে আমি ঝুড়িতে ঝোল বানাতে দিয়েছিলাম। এখন পেছনের অংশটা ছাড়িয়ে বাটি করে রেখে দিলে বেশ অনেক দিন থাকবে। আর অনেকগুলোই লঙ্কা, এদিকে একটু ভাজা মশলা করে রাখছি, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে। আর তরকারি ডাল তো হয়ে গেছে। ওটা করলাম কেন, চারাপোনা মাছ ধনে পাতা দিলে না ভালো লাগবে না, শীতকাল হলে ভালো লাগবে। এই মাছ আমাদেরও সহজে খেতে চায় না, এই রুই মাছটা বলছি আর খেতেই চায় না। ধনে পাতা আছে, ধনে পাতা এনেছে, ধনে পাতা দিয়ে করলে তো ধনে পাতার গন্ধ হবে না, আর মাছের একটা আস্তে আস্তে গন্ধ। এই জন্য জিরে, তেজপাতা আর এলাচ, দারচিনিটা ভেজে নিয়েছি। রান্না করতে করতে কতবার যে এই জানলাটা মুছি, তাহলে তেলটার ধাকটা সেরকম থাকে না। তেজপাতা, জিরে ফোড়নে দিলাম, আর আদা আর শুকনো লঙ্কা পেস্ট দিলাম। ওই ঝোলটার মধ্যে এই দেখো, এখানে কিন্তু আর কোনো সবজি দেয়নি মাছটা। এই যে লেবু কাটবো আর ধনে পাতাগুলো যত্ন করে রেখে দেবো। শুধু মুন্ডু দেখতে পাচ্ছ, মাছের লেজাগুলো দেখতে পাচ্ছ না কেন বলো তো? ওগুলো আবার কড়া করে ভেজে রেখেছি, কেননা মাছের লেজাগুলোতে খুব কাটা। শুধু মাথাগুলোই রান্না করলাম। আর এইদিকে চিংড়ি মাছ ছেলের জন্য এনেছিল, চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আর ও মালাইকারি মানে একটুখানি করা হয়েছে। আর এই মানে স্নান তো হয়ে গেছে সকাল সকাল, তাই রান্নাটা শেষ হওয়ার পরই আবার এই মোছামুছিগুলো শুরু করে দিলাম। দেয়ালগুলো মুছে দিলাম, এবার ঘরগুলো মুছবো। এদিকে ঘর মুছে নিয়েছি, পাখা ছেড়ে দিয়েছি, শুকিয়ে গেছে। ওদিকে রান্না করছি, ওদিকে এসে ছেলের রুম মুছে, এই রুম মুছে, এবার এটা মুছে নিয়েছি। ওই স্নান করতে যাওয়ার আগে মুছে নিই, ঠিক আছে। কিন্তু আর এই দেখো লাড্ডুর প্যাকেট রয়েছে, ইচ্ছে করে না, হাঁপিয়ে গেছি ঘরগুলো মুছে। এই যে ছেলেকে খেতে দিয়েছিলাম আর তোমাদের দেখানো হয়নি, এই যে চিংড়ি মাছের কদিন পরে একটু ডাল দিয়েছিলাম, চুমুক দিয়ে খেলো। আর এই যে চিংড়ি মাছটা করেছে, তোমাদের আর দেখানো হয়নি। ওই দেখো খেয়েছে, দেখো না এরকম করে খায় থালা বাটিতে। চিংড়ি মাছ মানে 3-4টে খেলো, ছোট ছোট চিংড়ি ছিল। কিন্তু বললাম চিংড়ি মাছ লাগবে কি না, এই দেখো পুরো চিকেনটা এই যে গরম বসিয়েছিলাম, বললাম বাবু খাবি? না খাবো না, খাবো। সকালবেলা তোমাদের বললাম না মনটা খারাপ, আসলে মনটা খারাপ কী কারণে সেটাও বলছি। দুপুরবেলা তো ভালোই, সকাল থেকে দুপুর পর্যন্ত ভালোই তোমাদের ভিডিও দিলাম। দুপুরে শুতে গিয়ে মোবাইলটা নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটা মানে ঘটনা কি বলবো, তাদের ভিডিও আমি প্রত্যেক দিন দেখতাম, প্রত্যেক দিনই দেখতাম ছোটোখাটো ভিডিও, মাঝে ভিডিও দিত না, আবার রিসেন্ট দিচ্ছিল, ভালো বেশ ফেমাসই আছে এরা। স্বামী স্ত্রী দুজন শর্ট ভিডিও করে। পরশুদিনও একটা ভিডিও দেখলাম, ওর ওয়াইফ খিচুড়ি রান্না করছে, বলছে আমার হাজব্যান্ড কাজে গেছে, হাজব্যান্ডের নাম আরিয়ান। এতক্ষণে ওয়াইটির অনেকেই জেনে গেছে, তবে আমার পরিবারের অনেক সদস্যরা জানে না বলেই আমি শেয়ার করছি ঘটনাটা। এতটা দুঃখজনক একটা ঘটনা। তা 2 বছর আগে পরশুদিনের ভিডিওটা ওর বউ ছেড়েছে যে খিচুড়ি খেতে ভালোবাসে, ওর জন্য রান্না করছে। এসে মনে আর খিচুড়িটা খাওয়া হয়নি। 2 বছর আগে ওর ওয়াইফ আরও এক জ্যোতিষীর কাছে গিয়েছিল। জ্যোতিষী তখনই বলে দিয়েছিল 2024 ওর একটা বিপদ আছে। বিপদটা যে এইভাবে ফলে যাবে কেউ ভাবতে পারেনি। সুস্থ সবল হ্যান্ডসাম ছেলেটা কাজে গেল, কাজের থেকে রাতে আসার সময় নাকি অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে স্পট ডেড।
আজকে যখন কমিউনিটি পোস্টে দিয়েছে আরিয়ানা নেই, মানে আমার কি বলবো, আচমকা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো দিয়েছে কমিউনিটি পোস্টটা পরশু দিনই, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম যে ইস, এত সুন্দর ছেলেটা, মানে দেখলে তোমরা বলবে। এরকম ঘটনা সত্যি খুবই দুঃখজনক ঘটনা। দোকানে গেলেই ছেলে এই যে থামস আপ এনেছিল একটা ছোট, এনে রাখে না, রাখলেই না মানে খেতে চায় না। ও একটু খেলো, আমি একটু খাবো। আর মানে এই যে তোমাদের যে বিষয়টা বললাম, সত্যি কোনো কিছু না ইগনোর করা উচিত না, তাই না? আর এই ঘটনাটা না সত্যি আমি যখন ইউটিউবে দুপুরবেলা দেখলাম আমার এত খারাপ লেগেছে। ওদের শর্ট ভিডিওগুলো কি সুন্দর জানো, চিনি না কিন্তু মনের ভেতর থেকে না, মানে মাঝে মধ্যে ভিডিও দেখতে দেখতে না, তোমরা যেমন আমার পরিবারের সদস্য হয়ে গেছো, আমার ভিডিও দেখতে দেখতে পরিবারকে ভালোবেসে ফেলেছো, সেরকম ওদের ভিডিও মাঝে মধ্যে লিঙ্ক যখনই আসে আমি দেখতাম। আর আজকে হঠাৎ দেখেছি, মনে হচ্ছে এত খারাপ লাগছে যে জ্যোতিষীদের কথা অনেকে অনেক সময় বলে হ্যাঁ পয়সা খাওয়ার জন্য, এই করার জন্য, ওই করার জন্য, আর কাউ জন্ম মৃত্যু কেউ বলে বলতে পারে না। আর এইখানে নাকি জ্যোতিষীটা পুরো বলেও দিয়েছিল যে 2024-এর মধ্যে তার সতর্ক হওয়া উচিত ছিল। আর সতর্ক বলে লাভ নেই, তারও নিয়তি যেটা লেখা আছে সেটা, ওই যে বলে না লক্ষ্মীন্দরকে সাপে কাটবে, সেই লোহার খাট মানে ঘরের ভেতরে ঢুকেও কেটেছে। নিয়তিতে যেটা লেখা আছে সেটা হবে, যেই করা হোক। ঠিক আছে, ছেলে এখনও দোকান বন্ধ করেনি। আমি এই মুড়িটা খেতে বেশ ভালো লাগে, এই মুড়িটা হালকা আছে। এখন বাজে রাত 10:30। ছেলে এই পিৎজা নিয়ে আসলো, বললো অনেক, মা একটু খাও, ভাল লাগছিল না। দেখো, যে চলে গেছে সে আমার পরিচিতি না হোক, কিন্তু ইউটিউবে যখন একই প্ল্যাটফর্মে কাজ করি, এরকম ঘটনাটা সত্যি খুব দুঃখজনক।